গা কাঁপছে। হ্যাঁ, গা কাঁপছে এটা বলবেন। আজ 8টা দিন এখানে বসে আছি, আর থাকতে পারতেছি না, গা হাত পা কাঁপতেছে, শুয়ে বসে থাকতে তো পারছি না, কথাও বলতে পারছি না, তারপরেও খুব কষ্ট হচ্ছে কথা বলার জন্য, তাও কথা বলছি। আর মানবতার মায়ের কাছে অনুরোধ, আমাদের যেন তাড়াতাড়ি স্কুলে ফেরানোর ব্যবস্থা করে। আচ্ছা, মানুষের জন্য আইন না আইন কি মানুষের জন্য? আমি এই কথা বলতে চাই। মানুষের প্রয়োজনে আইন আসছে, আইন তো আজ কিভাবে আইনকে এভাবে আমাদের উপর চাপাই দিচ্ছে। 97 সালে 2টা যুগ পার হয়ে গেছে, আর 97 সালের নিয়ম দেখায় যে কোনো রাজ সরকারের প্রোগ্রামে যাইতে পারবে না। আর কেন গত বছর তো আমাদের মানবতার মা আইন জারি করেছে, যদি কোনো প্রকল্প শেষ হওয়ার পরে সেই প্রকল্পের প্রয়োজন হয় অতি শীঘ্রই সেইখানে যেন সেই লোকবল সব কিছু আবার পুনরায় নিয়োগ করা হয়। একথা তো গত বছর বলা হয়েছে। তাহলে এইটা আপনারা দেখেন না? আপনারা 97 সালের নিয়ম দেখাচ্ছেন 2 যুগ পার হয়ে যাওয়ার পরে, এত কিছু চেঞ্জ হয়ে যাওয়ার পরে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে উঠানোর ব্যবস্থা করেন, না হলে আমরা এভাবে আমাদের জীবন দিতেও রাজি আছি, এখান থেকে উঠবো না আমরা। আমরা গত 8 দিন যাবত এখানে উপস্থিত। আমরা 8 দিন উপস্থিত থাকার পরেও আমাদের যে এই অবস্থা, এই দুরবস্থার কথা সরকার শুনতে পাচ্ছে কি না সেটা আমরা এখনও শিওর না। কারণ হচ্ছে এই 8 দিনের ভিতরে সরকারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো লোকজন আসে নাই, বা আমাদের এই দুরবস্থার কথা জানার জন্য কেউ আসে নাই, সমবেদনাও জানায় নাই। আমাদের যখন 2015 সালে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের প্রজেক্ট যদি সফল হয় তাহলে আমাদেরকে পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে অথবা এমপিও করা হবে। কিন্তু আমাদের আজকে 14 মাস যাবৎ প্রজেক্ট প্রায় শেষ হওয়ার পরেও 14 মাস যাবৎ আমরা অপেক্ষা করছি। ওনাদের যে আমাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী 14 মাসে তার কোনোটাই বাস্তবায়ন হয়নি। কিন্তু বর্তমানে আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যে আমাদের এখানে রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। কারণ 14 মাসে আমরা কোনো রকম বেতন পাইনি, বা আমরা প্রতিষ্ঠানে যাচ্ছি বেতন ছাড়াই প্রতিষ্ঠানে যাচ্ছি। কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে যাচ্ছি, আমাদের যে যানবাহন ভাড়া বা অন্যান্য খরচাদি তাও আমাদের নিজেদেরই বহন করতে হচ্ছে। এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে ওই খরচটা বহন করার মতো আমাদের অবস্থা নাই। এখন আমরা কি করব? আমাদের বাড়িতে মা বোন আছে, যারা আত্মীয় স্বজন আছে, তারা আত্মীয় স্বজনরাও বলে যে তোমরা যে চাকরিতে যোগদান করছো, তোমাদের চাকরির কী অবস্থা? কিন্তু আমরা কোনো কিছুই বলতে পারতেছি না। আমাদের যে অবস্থা, মানে আমরা এখন লজ্জায় দেখা গেছে কি যে আত্মীয় স্বজনের বাড়িতেও মুখ দেখাতে পারছি না, কেউ কোনো কিছু বলে তার উত্তরটাও আমরা দিতে পারছি না। এখন আমাদের সরকারের কাছে এতটুকুই দাবি যে আমরা কেন আজকে এই রাস্তায় বসে থাকবো, কেন আমাদের আজকে এই অবস্থা? সরকার আমাদের যে সার্বিক দিকটা বিবেচনা করে আমাদেরকে অতি দ্রুতই একটা নোটিশ দেখ এবং আমাদেরকে স্থায়ীকরণ করো। আমাদের যে প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এতটাই উন্নতির দিকে নিয়ে গেছেন, আর এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এখন বর্তমানে যে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে, সেই কোচিং বাণিজ্যটা আমাদের দ্বারাই সম্ভব হয়েছে। কারণ আমরা প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সকাল ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা অতিরিক্ত ক্লাস নিয়েছি, এবং সেটা সম্পূর্ণ দেখা গেছে কি অন্য কোচিং বাণিজ্য বন্ধ করতে সহায়তা করেছে। এখন আমাদের আর কোনো কিছুই করার ছিল না। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা বিনা শর্তে স্থায়ীকরণ করা হোক। 8 দিন যাবত ঢাকায় আছি এবং সেটা আমাদের খরচে। কিন্তু আমরা তো এই যে এখন এমন অবস্থা যে আসলে অনেকটা অভুক্ত, আমরা তো এখন অনশনেই আছি, ঠিক আছে? আর যে খরচ আদি যা আছে সব কিছুই আমাদেরই বহন করতেছি, কিন্তু সেটা তো আমাদের এখন খুব কষ্টকর হয়ে গেছে। আমরা যখন স্কুলে যোগদান করি এবং আমাদেরকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল, ওই বিজ্ঞপ্তিতেই ছিল যে আপনি কি মডেল শিক্ষক হিসেবে কেরিয়ার করতে চান,
তারপরে ওইখানেও ছিল যে আমাদের প্রকল্প যদি মানে সফল হয় তাহলে আমাদেরকে স্থায়ীকরণ করা হবে অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তর করা হবে, কিন্তু তার কোনো কিছুই আজ পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এসিটি মধুখালী ফরিদপুর থেকে এসেছি। আজ আমাদের 8ম দিনের মতো অনশন কর্মসূচি চলছে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে যদি বলে দিত যে প্রজেক্ট শেষ, মেয়াদ শেষ, তাহলে আমরা আমাদের গোল্ডেন এজটা এর ভিতরে এভাবে আত্মনিয়োগ করতাম না। আমাদেরকে মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ বলেছেন যে যে কোনো উপায় হোক এসিটিদের স্থায়ীকরণ করা হবে। তা এমনকি শিক্ষা মন্ত্রণালয় থেকে গত 18 নভেম্বর আমাদেরকে নতুন প্রোগ্রাম এসিডিপিতে রাখার জন্য সুপারিশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, সেটাও করা হচ্ছে না। তাহলে আমরা এখন 3টা বছর শিক্ষকতা করেছি, আমাদেরকে এলাকার লোকজন সবাই শিক্ষক বলে জানে। এখন যদি আমাদের চাকুরিটা না থাকে তাহলে পাশের বাড়ি যদি ছোট্ট ছেলেটি বলে যে কাকু আপনার স্কুল কি বন্ধ, তাহলে তখন আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকে না। তো এখন আমাদের দাবি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বয়স, অভিজ্ঞতা সব দিক বিবেচনা করে দ্রুত আমাদেরকে স্থায়ীকরণ অথবা নতুন প্রোগ্রাম এসিডিপিতে নেওয়ার জন্য আপনার দ্রুত হস্তক্ষেপ আমরা কামনা করছি। আমাদেরকে দ্রুত একটি নোটিশ দিন, আমরা নোটিশ ছাড়া এখান থেকে যাব না। আমরা শিক্ষক মানুষ, কেন রাজপথে থাকবো? আমাদেরকে কেন সেইভাবে বলা হয়েছিল? নাহলে তো আমরা আমাদের ধ্যান জ্ঞান সব কিছু দিয়ে আমরা এই শিক্ষকতা পেশায় এসেছি। আজ কেন আমরা ফুটপাতে পড়ে রয়েছি? গণতন্ত্রের মা মাননীয় প্রধানমন্ত্রী, আমি পরিবারের সন্তান, আপনি জেনে দেখুন, আপনি একটু আশু হস্তক্ষেপ করে আমাদেরকে দ্রুত স্থায়ী করার এবং প্রজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করুন। আমার নাম মোহাম্মদ মুকাদ্দুমুল ইসলাম অনিক। আমি রাজশাহী থেকে এসেছি। আমি গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর হাই স্কুলের ইংরেজি বিভাগের এসিটি। আমরা এখানে 8 দিন যাবৎ ধরে অনশন পালন করছি। আমরা সমাপ্ত শিক্ষা প্রকল্পের শিক্ষক, আমাদের প্রকল্প শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি আপনাদের প্রকল্পকে সফল করতে পারেন তাহলে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে এমপিওকরণের মধ্যে কিংবা পরবর্তী প্রকল্পে। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে 13 মাস যাবৎ ক্লাস করে যাচ্ছি, আমাদের পাঠদান অব্যাহত রেখে, শুধুমাত্র আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কথা মনে রেখে। কিন্তু আমাদের এত প্রকার আশ্বাস দেওয়ার পরও এখনও কেন আমরা গত 8 দিন থেকে রাস্তায় পড়ে আছি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের যেন এখানে উনি নিজে হস্তক্ষেপ করেন, এই বিষয়টা সুরাহা করেন। কারণ মন্ত্রণালয়ের বিভিন্ন আশ্বাস, সচিবালয়ের বিভিন্ন আশ্বাসের পরেও আমরা এখন পর্যন্ত এমপিওকরণ প্রক্রিয়া আমাদের জন্য করার কথা হয়েছিল, কিন্তু নভেম্বরে সেটাকে বাস্তবায়ন হয়নি। এরপরে বলা হয়েছিল সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসিটিপি নামে একটি প্রোগ্রামে এদেরকে স্থায়ীকরণ করা হবে। ম্যানুয়ালের 36 নম্বরে, আমাদের এসিটি অপারেশন ম্যানুয়ালের 36 নম্বরে বলা হয়েছিল যে এদেরকে পরবর্তী প্রকল্পে স্থানান্তর কিংবা এমপিভুক্ত করা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয়নি। আমরা দিনের পর দিন তাদের মন্ত্রণালয়ের আশ্বাসের ফলে ক্লাস করে গিয়েছি, এখন পর্যন্ত আমাদের ক্লাস চলমান রয়েছে, কিন্তু আমাদের বিষয়টা কেন সুরাহা হচ্ছে না? সমস্যা কোথায় আমাদের? আমরা শিক্ষকতা পেশাকে ভালোবেসে এখানে এসেছিলাম। আমাদের প্রত্যেকটা উপজেলা থেকে সবচেয়ে মেধাবীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। বাধাগ্রস্ত আসলে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপনীয় পত্রের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। আমাদের জন্য যে উপকমিটি গঠন করা হয়েছিল সেখানে জাভেদ স্যারের সিগনেচার আছে, সেখানে আমাদেরকে পরবর্তী এসিডিপি নামক প্রকল্পে কর্মসূচির মাধ্যমে রাখার জন্য সুপারিশ করা হয়েছে, কিন্তু তারপরেও কেন বাস্তবায়ন হচ্ছে না? এখন আমরা শুনছি যে আমাদেরকে কোথাও রাখা যাচ্ছে না। আসলে আমরাই বুঝতে পারছি না যে আমাদের সমস্যাটা কী, আমাদেরকে কেন আশ্বাস দেওয়া হয়েছিল। আমাদের আশ্বাস দেওয়ার পর আমরা স্কুল কন্টিনিউ করেছি, এখনও করে যাচ্ছি। আমাদের সমস্যাটা কোথায়? শিক্ষকতা এসে কি আমরা ভুল করেছি? এটা কি আমাদের দোষ ছিল? আমাদের চাকরির সমশেষ 3 বছর শিক্ষকতা পেশায় গিয়ে আমরা সেটাকে ভালোবেসে শিক্ষকতা, সেই সময়টা আমাদের পার হয়ে গেছে, কবে আমরা বুঝিনি। এখন এরপরেও যদি আমাদের না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?
8 দিন থেকে এখানে আমরা আছি। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে আমরা অনশনরত অবস্থায় আছি। আমরা কি দেশের নাগরিক নই? আমরা এখানে অনাহারে থাকার পরেও উপরে কর্তা ব্যক্তিদের মন গলে না। আমরা তো এখানে ভিক্ষার জন্য আসিনি, আমরা এসেছি আমাদের অধিকারের জন্য। এদেশে 10 লক্ষ রোহিঙ্গাদের আবাসের ব্যবস্থা হয়, তাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা হয়, কিন্তু আমরা মডেল শিক্ষক হয়েও রাস্তায় পড়ে আছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোয়েন্দা প্রতিবেদনের পরেও আমাদের কেন স্থায়ী করা হচ্ছে না, এই বিষয়টা একটু আমাদের ভাবিয়ে তুলছে। আর আমরা যে মডেল শিক্ষক, এটা নতুন করে প্রমাণের কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী মহান সংসদে দাঁড়িয়েও আমাদের বিষয়ে ভূয়সী প্রশংসা করেছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী তিনিও জানেন যে আমরা প্রতিষ্ঠানে যাচ্ছি এবং বেতন পাচ্ছি, কিন্তু তিনি এটা জানেন না, তাকে ভুল বোঝানো হয়েছে। আর আমাদের বিষয়ে যে কর্তারা রয়েছেন তারা বারবার আমাদের মৌখিক আশ্বাস দিয়ে যাচ্ছেন, আপনাদের কাল হচ্ছে, আজ হচ্ছে, অমুক তারিখ হচ্ছে, কিন্তু সেই আশার আসলে কোনোটাই প্রতিফলন ঘটেনি। বিগত কয়েকদিন আগে মাননীয় শিক্ষা উপমন্ত্রী তিনি আমাদের বলেছেন যে এরা আমাদের অ্যাসেট, আমরা এই অ্যাসেটকে হারাতে চাই না। আমরা যদি এদেশের অ্যাসেটে হয়ে থাকি, সম্পদে হয়ে থাকি, সে সম্পদ কেন আজ রাস্তায় লুটোপুরি খাবে, ধুলায় মিশে থাকবে? আমি তাই আপনাদের মাধ্যমে জানা যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আসুন, দেখুন আমরা কী অবস্থায় এখানে রয়েছি, এবং আমাদের দাবিটা অতি দ্রুত বাস্তবায়ন করুন। আমাদের দাবি একটাই, আমাদের বিনা শর্তে চাকরি স্থায়ীকরণ করতে হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবিকে অচিরেই বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম। আমরা আজ সারা বাংলাদেশ থেকে এই এসিটি শিক্ষকরা ঢাকার প্রেস ক্লাব সংলগ্ন এই অঞ্চলে বসে আজ 8ম দিন এই অনশন কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই শিক্ষকতা পেশাকে ভালোবেসে এখানেই আমরা এসেছি। তো গত 31শে ডিসেম্বর 2017 চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের মৌখিক আশ্বাসে আমরা দীর্ঘ 14 মাস আমরা বিনা বেতনে স্কুলের ক্লাস চালিয়েছি। আমি ব্যক্তিগতভাবে একজন ব্লাড ক্যান্সারের রোগী। আমি হসপিটালাইজড হওয়ার পূর্ব পর্যন্ত আমার প্রতিষ্ঠানে প্রতিদিনই আমি নিয়মিতভাবে ক্লাস নিয়েছি, কিন্তু আমার এই বর্তমান অনেক বড় একটা ট্রিটমেন্টের এই যে ব্যয়ভার, এই ব্যয়ভার নেওয়ার জন্য আমি এখন কাকে দায়ী করব? নিশ্চয়ই আমার সেই জবটাকে দায়ী করব। আজ যদি আমার জব থাকতো তাহলে আমি সুন্দরভাবে আমার ট্রিটমেন্টটা সুন্দরভাবে শেষ করতে পারতাম। আমার ট্রিটমেন্টটা এখনও শেষ হয় নাই, জানি না আমার ভবিষ্যতে আমার ট্রিটমেন্টটা কতদূর কী হবে। আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই এসিটি সমাজকে, আমাদের এই 5200 শিক্ষককে অবিলম্বে তাদের চাকরিকে স্থায়ী করা হোক। ভাই হ্যালো, ভাই
ধন্যবাদ।